ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমরা আমাদের ক্লাস এখনই শুরু করতে যাচ্ছি। সবাই দ্রুত হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলো। আর হচ্ছে যারা যারা এখনও ক্লাসে জয়েন করতে পারো নাই তাদেরকে একটু নক করে দাও যে হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলে। ঠিক আছে, তো হচ্ছে আমাকে একটু, আর যারা ক্লাস জয়েন করছো তারা একটু আমাকে কনফার্ম করে জানাও যে হচ্ছে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, আর আমার ভয়েস শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে আমি এখনই ক্লাস শুরু করে দিব। আমাদের সাথে জয়েন করছে সৈয়দা রাফা, তারপরে হচ্ছে প্রিয়ন্তী, নাবিলা। হ্যাঁ না, ওয়ালাইকুম আসসালাম সৈয়দা রাফা, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে মো, ওয়ালাইকুম আসসালাম। আমাকে একটু কনফার্ম করো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা এখনই আমাদের ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আমাকে একটু, তোমরা যারা জয়েন করছো আমাদের সাথে একটু আমাকে কনফার্ম করো যে বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, বোর্ড এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। মো, এখন দেখো তো ক্লিয়ার কিনা। হ্যাঁ, সাইয়েদা রাফা লিখছে সব ক্লিয়ার। তারপরে হচ্ছে আমাদের সাথে জয়েন করছে হচ্ছে পৃথা। পৃথা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে হচ্ছে সবাই হচ্ছে, যেহেতু হচ্ছে বোর্ড ক্লিয়ার, ভয়েসও ক্লিয়ার মোটামুটি, তাহলে আমরা এখনই ক্লাস শুরু করে দেব। দেখো, আমরা গত ক্লাসে পড়ছিলাম হচ্ছে, আমি একটু বোর্ডটা মুছে নেই। গত ক্লাসে আমরা পড়ছিলাম তোমার হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত। হ্যাঁ, পর্যায় সারণীর নিষ্ক্রিয় গ্যাস পর্যন্ত আমরা পড়ছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে অবস্থান্তর মৌল। খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, আমরা সবাই জানি যে পর্যায় সারণীর ডি ব্লকের মধ্যে যে মৌলগুলো আছে, অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ তিন থেকে 12, এমন করতেছে কেন? আচ্ছা, অবস্থান্তর মৌল, আমরা জানি যে পর্যায় সারণীর গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে যে মৌলগুলো আছে এদেরকে বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল। আচ্ছা, তো গ্রুপ 3 থেকে 12 এর মৌলগুলোকে ডি ব্লক মৌল বলা হয়। তো গ্রুপ 12 এর 3 থেকে 12 এর মধ্যে অবস্থান্তর মৌলেরও অবস্থান, আবার ডি ব্লক মৌলেরও অবস্থান। আচ্ছা, গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে ডি ব্লক মৌলের অবস্থান, আবার হচ্ছে অবস্থান্তর মৌলের অবস্থান। সকল ডি ব্লক মৌলই কিন্তু আবার অবস্থান্তর মৌল নয়। আমরা এই ব্যাপারগুলো একটু পরে ক্লিয়ার হবো। আগে আমরা শিখে নেই যে অবস্থান্তর মৌল কাকে বলে, সংজ্ঞাটা আমরা একটু জেনে নেই। অবস্থান্তর মৌল কাকে বলে? দেখো, আমরা লিখব যে হচ্ছে ডি ব্লক দেখো, ডি ব্লক মৌল যাদের সুস্থিত আয়নিক অবস্থায়, সুস্থিত আয়নিক
অবস্থায় সুস্থিত আয়নিক অবস্থায় ডি ব্লক সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ ভাবে অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। দেখো আমরা আগে সংজ্ঞাটা আরেকবার দেখে নেই, অবস্থান্তর মৌল কাকে বলে, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি যে ডি ব্লক মৌল। আচ্ছা আমি একটু দেখে নেই কি হচ্ছে। আচ্ছা স্যার লেফট সাইডে ক্যামেরাটা নেন, দেখা যায় না। আচ্ছা লেফট সাইডে ক্যামেরাটা নিচ্ছি, 1 মিনিট। এটা হচ্ছে আমাদের 4র্থ অধ্যায় কেমিস্ট্রি। আচ্ছা আশা করি এখন দেখা যাবে। দেখো আমি এখন দেখো ঠিক আছে কিনা। হ্যাঁ লেফট সাইডে নিচে ক্যামেরার একটু। ওকে এখন ঠিক আছে দেখা। যাই হোক আমরা বললাম যে অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ডি ব্লক মৌল যাদের সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। এটা হচ্ছে অবস্থান্তর মৌলের সংজ্ঞা। এখন আমরা বুঝবো অবস্থান্তর মৌল জিনিসটা আসলে কি। তো সংজ্ঞাটা একটু বুঝি যে কি বলছে। ডি ব্লক মৌল, অবশ্যই অবস্থান্তর মৌলগুলো কি হবে, অবস্থান্তর মৌলের প্রথম বৈশিষ্ট্য হবে অবস্থান্তর মৌলগুলো কোন ব্লক মৌল হবে, ডি ব্লক মৌল হবে। ডি ব্লক মৌল জিনিসটা কি, ডি ব্লক মৌল হচ্ছে যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে। যাদের শেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় প্রবেশ করে, ডি অরবিটালে প্রবেশ করে, তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো অবশ্যই ডি ব্লক মৌল হবে। এবং ডি ব্লক মৌল হওয়ার পরে বৈশিষ্ট্যটা হচ্ছে সুস্থিত আয়নিক অবস্থা। সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ। এখন আগে আমাদের বুঝতে হবে যে সুস্থিত আয়নিক অবস্থা জিনিসটা কি। সুস্থিত আয়নিক অবস্থাটা মানে হচ্ছে, দেখো আমি একটু বলে বুঝাই নিচ্ছি। আমরা একটা সোডিয়াম দিয়ে দেখি, সোডিয়াম মানে হচ্ছে অবস্থান্তর মৌল নয়, কিন্তু সোডিয়াম দিয়ে আমি সুস্থিত মৌল অবস্থাটা বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11। দেখো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখব যে এ হচ্ছে সোডিয়ামের নিউক্লিয়াস, এ তার প্রথম কক্ষপথ, এ হলো তার দ্বিতীয় কক্ষপথ, আর এটা হলো তার তৃতীয় কক্ষপথ। এখন দেখো সোডিয়ামের প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে আছে 8টা ইলেকট্রন। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা ইলেকট্রন আছে। আর শেষ কক্ষপথে আরও একটা ইলেকট্রন বিদ্যমান। এখন সোডিয়াম পরমাণু স্থিতিশীল নয়, কারণ সুস্থিত নয়, কারণ তার শেষ কক্ষপথে একটা বিজোড় ইলেকট্রন বিদ্যমান, তার শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ নয়। আমরা জানি যে কোনো মৌল অষ্টক পূর্ণ করে কি হয়, সুস্থিত হয় বা হচ্ছে নিষ্ক্রিয় হয়। তো যেহেতু এই সোডিয়ামের শেষ কক্ষপথ অষ্টক পূর্ণ নয়, তাই এটি সুস্থিত নয়। এটা সুস্থিত হওয়ার জন্য কি করবে, একটি ইলেকট্রন ত্যাগ করবে। একটা ইলেকট্রন যখন সে ত্যাগ করবে, 1 ইলেকট্রন ত্যাগ, তো একটা ইলেকট্রন ত্যাগ করলে তার আগের অবস্থাটা ছিল এরকম, সোডিয়াম সে কী করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে।
ত্যাগ করে দিয়ে সে কী হলো, Na প্লাস এ পরিণত হলো। তাহলে এই যে Na প্লাসে পরিণত হলো, এখন কিন্তু তার মধ্যে কি আছে, তার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এখন এরকম হবে না, এখন হবে এরকম। কথা বুঝছো? Na প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এই যে সে একটা ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস আয়নে পরিণত হলো, এই আয়নটাই হলো সুস্থিত আয়নিক অবস্থা। এটাই হলো কি সুস্থিত আয়নিক অবস্থা। তো অবস্থান্তর মৌলগুলো যখন সুস্থিত আয়নিক অবস্থায় আসবে, যেমন হচ্ছে আয়রন Fe2, তারপরে হচ্ছে তোমার হচ্ছে জিঙ্ক, তারপরে হচ্ছে টাইটানিয়াম, আমরা আরও অনেক দেখবো এরকম যেগুলো আছে তোমার অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলো যখন হচ্ছে এরকম আয়নিক অবস্থায় আসে, তখন তারা কি হয়, তখন তাদের ইলেকট্রনীয় ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে। তাহলে সুস্থিত আয়নিক অবস্থা মানে যখন সে স্থিতিশীলতা অর্জন করার জন্য ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে, ত্যাগ বা গ্রহণ করে সে যে আয়নিক অবস্থায় আসবে, ওই আয়নিক অবস্থাটাকে বলা হবে কি সুস্থিত আয়নিক অবস্থা। অবস্থান্তর মৌলগুলো যখন এরকম সুস্থিত আয়নিক অবস্থায় আসে, তখন তাদের ডি অরবিটালটি ইলেকট্রনীয়ভাবে কি হয়, অসম্পূর্ণ থাকে। এখন ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ জিনিসটা কি আমরা সেটা বুঝবো। আগে আমাকে কনফার্ম করো যে সুস্থিত আয়নিক অবস্থাটা বুঝছো কিনা। আচ্ছা, আমার কথা একটু খেয়াল করো, তোমাদের কথা বাদ দিয়ে একটু দেখো যে সুস্থিত আয়নিক অবস্থাটা কি, সেটা কি বুঝছো কিনা। যদি সুস্থিত আয়নিক অবস্থা বুঝো, তাহলে আমরা এখন পড়বো হচ্ছে ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ জিনিসটা কি। দেখো, ডি অরবিটাল ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ এই কথাটার মানে কি। আমরা সবাই জানি যে ডি অরবিটাল যখন সম্পূর্ণ, কখন আমরা ডি অরবিটালকে আমরা কখন সম্পূর্ণ বলবো আর কখন হচ্ছে অসম্পূর্ণ বলবো, সেটা একটু দেখি। আমরা জানি যে ডি অরবিটালের মধ্যে কয়টা ইলেকট্রন থাকে, মোট 10টা ইলেকট্রন থাকে। যখন একটা ডি অরবিটালের মধ্যে 10টা ইলেকট্রন দ্বারা সে পূর্ণ থাকে, তখন আমরা এটাকে বলি সম্পূর্ণ ডি অরবিটাল। কিন্তু যদি এই অসম্পূর্ণ আমরা কখন বলবো, যদি এই ডি অরবিটালের মধ্যে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, 1 থেকে 9টি, অর্থাৎ 10টি ইলেকট্রন না থাকে, 1 থেকে 9টি ইলেকট্রন থাকে, অর্থাৎ 1টা বা 2টা বা 3টা বা 4টা 5টা এরকম করে ইলেকট্রন থাকে, 10টা না থাকে, তাহলে আমরা ওই ডি অরবিটালকে বলবো হচ্ছে অসম্পূর্ণ ডি অরবিটাল। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো কিনা দেখো। আমরা বলছি যে সুস্থিত আয়নিক অবস্থা, সাধারণ অবস্থায় হতে পারে নাও হতে পারে, কিন্তু যখন অবস্থান্তর মৌলগুলো আয়নিক অবস্থায় আসবে, সুস্থিত আয়নিক অবস্থায়, তখন অবশ্যই তার ডি অরবিটালটি অসম্পূর্ণভাবে থাকবে। কি, ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ। তো ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ আর ইলেকট্রনীয়ভাবে সম্পূর্ণ জিনিসটা কি। আমরা জানি যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন ধরে সর্বোচ্চ। যদি ডি অরবিটালে ইলেকট্রন 10টাই থাকে, তাহলে এটাকে আমরা বলবো ইলেকট্রনীয়ভাবে সম্পূর্ণ। আর যদি ইলেকট্রন 10টা থেকে কম থাকে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকে, তাহলে আমরা বলবো যে ইলেকট্রনীয়ভাবে ডি অরবিটালটি অসম্পূর্ণ। আশা করি কথাটা বুঝছো। তাহলে যদি কোনো মৌলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকে, তাহলে তাকে আমরা অবস্থান্তর মৌল বলবো। প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে সে ডি ব্লক মৌল হতে হবে অবশ্যই। তারপরে ডি ব্লক মৌল হওয়ার পরে যখন সে সুস্থিত আয়নিক অবস্থায় আসবে, আয়নিক অবস্থায় আসলে তার ডি অরবিটালটি অবশ্যই ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকবে। দেখো, যদি কোনো মৌল ডি ব্লক মৌল হয়, ডি ব্লক মৌল হলেই তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। ডি ব্লক মৌল হওয়ার পরে তার ডি অরবিটালটি আয়নিক অবস্থায় ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ হতে হবে, অর্থাৎ ইলেকট্রন 1 থেকে 9 এর মধ্যে হতে হবে। যদি 10টা হয়ে যায়, তাহলে সেটা কিন্তু ডি অরবিটাল, সেটা কিন্তু অবস্থান্তর মৌল নয়, সেটা শুধু ডি ব্লক মৌল। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি কোনো মৌল শুধু ডি অরবিটাল হয় এবং ইলেকট্রনীয়ভাবে সম্পূর্ণ হয়, তাহলে সেটা শুধু ডি ব্লক মৌল, কিন্তু অবস্থান্তর মৌল নয়। কিন্তু কোনো মৌল যদি ডি অরবিটাল মৌল হয় এবং ডি অরবিটালটি ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ হয়, তাহলে সেই মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলবো। এই জিনিসগুলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখবো। তার আগে আমাকে কনফার্ম করো যে এই কথাটা বুঝছো কিনা, অবস্থান্তর মৌলের সংজ্ঞাটা বুঝছো কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অবশ্যই বুঝতে হবে।
আচ্ছা সাদিয়া জিজ্ঞেস করছে আপনি প্রতিদিন 10 মিনিট লেট করে কেন আসেন। দেখো, হ্যাঁ সাদিয়া বলছে D5, হ্যাঁ D5 হচ্ছে না, D5 সম্পূর্ণ না, D5 হচ্ছে সুস্থিত, কিন্তু এটা সম্পূর্ণ না, D5 সম্পূর্ণ না। আচ্ছা সাদিয়া বলছে যে সাদিয়া বলছে D5 সম্পূর্ণ না, D5 সম্পূর্ণ নয়, D5 অসম্পূর্ণ, কিন্তু D5 অধিক সুস্থিত মৌল। D5 এবং D10 হচ্ছে সুস্থিত না, অর্ধ সম্পূর্ণ না, এটা অসম্পূর্ণ। অর্ধ সম্পূর্ণ বললে কোনো কথা নাই, অর্ধ। আচ্ছা ওকে, এই সাউন্ড শোনা যায় না? সাউন্ড কেন শোনা যাবে না? অবশ্যই সাউন্ড শোনা যাওয়ার কথা। দেখো সাউন্ড শোনা যায় কিনা আমাকে কনফার্ম করো। কে বলছে সাউন্ড শোনা যায় না? আবিদা বললো সাউন্ড শোনা যায় না। সাউন্ড শোনা যায় কিনা আমাকে একটু কনফার্ম করো দ্রুত, সবাই বলো সাউন্ড শোনা যায় কিনা। ওকে, সাউন্ড ঠিক আছে। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, সমস্যা নাই। এখন দেখো আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে বুঝবো। সম্পূর্ণ আর অসম্পূর্ণ কথাটা তো বুঝছো তাই না? যদি সম্পূর্ণ আর অসম্পূর্ণ কথাটা বুঝো, সম্পূর্ণ মানে হচ্ছে D10 আর অসম্পূর্ণ মানে হচ্ছে 1 থেকে 9 মধ্যে থাকবে। দেখো আমরা একটা এক্সাম্পল দেই। আমরা জানি যে আয়রন একটা ডি ব্লক মানে অবস্থান্তর মৌল, আয়রন Fe, এটা একটা অবস্থান্তর মৌল। তো আয়রনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, আয়রন হচ্ছে 26, আয়রনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2। এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। 4টা 10টা 16টা 17টা 18টা, 18 আর 6 হলো 24, 24 2 হলো 26। ঠিক আছে, এখন দেখো প্রথম শর্তটা হচ্ছে আমাদের বললাম যে ডি ব্লক মৌল হতে হবে। আমরা যদি এটা তো আমাদের সাজিয়ে লিখছি, যদি আমরা শক্তিক্রম অনুযায়ী দেখি যে দেখবো যে আয়রনের শেষ কক্ষপথের ইলেকট্রন ডি অরবিটালে যায়, আগে কিন্তু 4s এ যায়, তারপরে আসে হচ্ছে ডি অরবিটালে। আমরা সাজিয়ে লেখার কারণে 3d আগে চলে আসছে, 4s পরে চলে আসছে। আমাদের আয়রনের সর্বশেষ ইলেকট্রন কোথায় যায়? ডি অরবিটালে যায় শক্তির ক্রম অনুযায়ী। তো যেহেতু হচ্ছে আয়রনের সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে যায়, তাই আয়রন হচ্ছে একটি কি ডি ব্লক মৌল। আমরা দেখলাম যে আমাদের আয়রন হচ্ছে আমাদের অবস্থান্তর মৌলের প্রথম শর্তটা পূরণ করলো, এটা একটা ডি ব্লক মৌল হলো। এবার দেখো এটা হচ্ছে শেষ মানে শেষ অরবিটাল, এটা হচ্ছে কি শেষ অরবিটাল তোমার তার শক্তির ক্রম অনুযায়ী। আচ্ছা এবার আমরা যদি দেখি সুস্থিত আয়নিক অবস্থা আয়রন কি করে। সুস্থিত আয়নিক অবস্থা মানে হচ্ছে তার শেষ কক্ষপথে দেখো দুটি ইলেকট্রন আছে, তাহলে সে যদি তোমার হচ্ছে এই দুটি ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে তার তোমার হচ্ছে শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হবে, অর্থাৎ সে সুস্থিতি অর্জন করবে, অর্থাৎ দুটি ইলেকট্রন ত্যাগ করবে। আয়রন যখন দুটি ইলেকট্রন ত্যাগ করে দিলে সে 2+ আয়নে পরিণত হয়, অর্থাৎ Fe2+ আয়নে পরিণত হয়। Fe2+ আয়নে পরিণত হলে তার ইলেকট্রন বিন্যাসটা হবে এরকম: 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 আর হচ্ছে এই 4sটা তখন খালি হয়ে যাবে, 0। 4s এ কোনো ইলেকট্রন থাকবে না। এখন দেখো তার সুস্থিত আয়নিক অবস্থায় তার ডি অরবিটালটা কেমন আছে, সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ? তার ডি অরবিটালটা এখন আমরা দেখতে পাচ্ছি অসম্পূর্ণ আছে, অর্থাৎ ইলেকট্রন 1 থেকে 9 মধ্যে 10টা ইলেকট্রন নেই। যদি 10টা ইলেকট্রন না থাকে তাহলে সেটা কি ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ। তাহলে আমরা দেখলাম যে আয়রন ডি ব্লক মৌল প্রথম শর্ত পূরণ করলো, আবার আয়রন সুস্থিত আয়নিক অবস্থায় তার ডি অরবিটালটা কি ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ।
তাই আমরা বলতে পারি আয়রন অবশ্যই একটি অবস্থান্তর মৌল। এভাবে আমরা এই দুটো শর্ত দিয়ে একটা মৌলকে অবস্থান্তর মৌল হিসাবে প্রুভ করব। আবার দেখো, আমরা যদি জিঙ্ক দেখি, জিঙ্ক জিঙ্ক হচ্ছে 30। যদি আমরা জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে দেখব 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হচ্ছে তোমার 3d10, এরপরে হচ্ছে 4s2, 4টা 10টা 20টা 30টা। দেখো, এ হচ্ছে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। তো আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক ডি ব্লক মৌল, কারণ জিঙ্কেরও শেষ কক্ষপথের ইলেকট্রন কোথায় যায়? ডি অরবিটালে প্রবেশ করে, তাই জিঙ্ক হচ্ছে একটা ডি ব্লক মৌল। কিন্তু এবার আমরা দেখব যে জিঙ্ক হচ্ছে ডি ব্লক মৌল হওয়ার কারণে সে অবস্থান্তর মৌলের প্রথম শর্তটা পূরণ করছে। এবার আমরা দেখব যে দ্বিতীয় শর্তটা পূরণ করে কিনা। এবার সুস্থিত আয়নিক অবস্থায় জিঙ্ক কীরকম হয় দেখো, এই জিঙ্কেরও শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন বাদ দিলে সেও কি মানে আয়নিক অবস্থা চলে আসে, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করে। তাহলে যখন সে দুটো ইলেকট্রন ত্যাগ করে যখন সে কি হবে, ত্যাগ করলে সে জিঙ্ক 2+ আয়নে পরিণত হবে। এবার জিঙ্ক 2+ আয়ন অবস্থা দেখি তার ইলেকট্রন বিন্যাসটা কেমন হয়। 1s2 2s2 2p6 3s2 3p6 3d10, আর হচ্ছে কি 4s0, মানে 4s থেকে দুটো ইলেকট্রন চলে গেছে, 4s0। এবার দেখো, তার সর্বশেষ কক্ষপথের ডি অরবিটালটি ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ নয়। তাহলে সে কিন্তু আমাদের অবস্থান্তর মৌলের দ্বিতীয় যে শর্তটা সেটা পূরণ করেনি, সে ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ নয়। যদি ডি অরবিটাল ইলেকট্রনিকভাবে অসম্পূর্ণ না হয় তাহলে কিন্তু তাকে আমরা অবস্থান্তর মৌল বলতে পারবো না। অবস্থান্তর মৌলের দুইটা শর্ত, একটা হচ্ছে সে ডি ব্লক মৌল হতে হবে, আর ডি অরবিটালটি সুস্থিত আয়নিক অবস্থায় অবশ্যই কি হতে হবে? অসম্পূর্ণ হতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলেই সে অবস্থান্তর মৌল হবে। যদি তার একটা শর্ত পূরণ করে তাহলে সে কিন্তু অবস্থান্তর মৌল নয়। আমরা দেখতে পাচ্ছি যে আয়রন দুইটা শর্তই পূরণ করতেছে, তাই আয়রন হচ্ছে কি একটা অবস্থান্তর মৌল। কিন্তু জিঙ্ক শুধুমাত্র একটা শর্ত পূরণ করতেছে, তাই জিঙ্ককে আমরা শুধুমাত্র ডি ব্লক মৌল বলবো, কিন্তু অবস্থান্তর মৌল বলবো না। এইভাবে আমরা অবস্থান্তর মৌল এবং হচ্ছে অন্য মৌলের মধ্যে পার্থক্য করতে পারি। আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। যদি Fe2 ত্যাগ করে তাহলে D4 কেন হবে? Fe দুটো ইলেকট্রন ত্যাগ করলে দেখো শেষ কক্ষপথের থেকে দুটো ইলেকট্রন ত্যাগ করে 4s, তোমার হচ্ছে 4s থেকে আমরা শক্তির ক্রম অনুযায়ী এটা হচ্ছে শেষে, কিন্তু এটার পরে কিন্তু ইলেকট্রনের অবস্থান সর্বশেষ কক্ষপথ কিন্তু 4s থেকে সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, কিন্তু ইলেকট্রন 4s আগে প্রবেশ করে পরে প্রবেশ করে হচ্ছে ডি অরবিটালে। যেটা সর্বশেষে আছে আগে কোথায় প্রবেশ করলো সেটা না, যেটা সর্বশেষে আছে সেখান থেকে ত্যাগ করে সে আয়নিক অবস্থায় পরিণত হয়। স্যার যদি সাদিয়া লিখছে, আচ্ছা আমি একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। সাদিয়া আবার বলেন স্যার বুঝি না। আচ্ছা এবার বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো। আর না মৌ লিখছে স্যার আয়রন দুইটা ইলেকট্রন দান করলে কিভাবে সুস্থিত হয়? হ্যাঁ, আয়রন দুইটা ইলেকট্রন দান করলে সুস্থিত হয়, কারণ আয়রনের যোজনী হচ্ছে 2, তার আরেকটা যোজনী আছে 3, আমরা একটু পরে দেখাবো। আয়রন যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে সুস্থিত হয়। তুমি হচ্ছে এটা ওইভাবে অরবিটাল আঁকলেও দেখবা, আর এখান থেকে আমরা এইভাবে দেখতে পারি যে যদি সেটা দুটো ত্যাগ করলে সে সুস্থিত হয়। আয়রন শেষ কক্ষপথ থেকে এই দুটো ইলেকট্রন ত্যাগ করলে সে কি হয়ে যাবে? সুস্থিতিতে অর্জন করবে, কারণ তার যোজনী হচ্ছে কত? 2। কিভাবে হয় ওটা আবার তোমার হচ্ছে পরমাণু ডায়াগ্রামে এঁকে দেখাইতে হবে, ওটা দরকার নাই, এটা তুমি বাসায় এঁকে নিও। তারপরে সাদিয়া লিখছে হচ্ছে সাদিয়া লিখছে স্যার Fe2 ইলেকট্রন ত্যাগ করলে
তাহলে D4 হওয়ার কথা না, কারণ নিয়ম অনুসারে 4s2 সম্পূর্ণ হওয়ার পর d অরবিটালে যায়। আচ্ছা, কি বলছে সে, যদি Fe 2 ইলেকট্রন ত্যাগ করে তাহলে D4 হওয়ার কথা না, কারণ নিয়ম অনুসারে 4s2 সম্পূর্ণ হওয়ার পর d অরবিটালে যায়। উম্মে সাদিয়া, D4 হবে কেন? তোমার যখন হচ্ছে ইলেকট্রন যখন হচ্ছে 4s অরবিটালে যায়, দুটো ইলেকট্রন ওখানে দেওয়ার পরে আরো 6টা থাকে, ওই 6টা গিয়ে d অরবিটাল পূর্ণ করে। তুমি কি বুঝছো আমি বলতে পারতেছি না। সাদিয়া, উম্মে সাদিয়া, দেখো তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা। তারপর হচ্ছে মৌলেক্সে শেষ শক্তি স্তর 3D কেন? শেষ শক্তি স্তর হচ্ছে 4s, ইলেকট্রন 4s আগে, 3D তে হচ্ছে আগে, 4s হচ্ছে পরে। 4s না গিয়ে 3D তে আসে, 3D ইলেকট্রন 3D তে না গিয়ে এভাবে লাফ দিয়ে 4s এ চলে যায়, 4s পূর্ণ করে তারপর 3D তে আসে। এখন সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s, আগে 4s এ যায়, পরে 3D তে। ইলেকট্রন সবার শেষে প্রবেশ করে হচ্ছে 3D তে, কিন্তু পরমাণুর সবার শেষের কক্ষপথ হচ্ছে 4s। দেখো এখানে গোল গোল বেলতেছো তোমরা। 3D থেকে দান করবে না, দান করবে 4s থেকে। ইলেকট্রন 4s থেকে দান করবে, কারণ সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s, কিন্তু ইলেকট্রন 4s 3D যেহেতু সর্বশেষ 4s, ইলেকট্রন আগে যাওয়ার কথা 3D তে, 3D তে না গিয়ে ইলেকট্রন আগে যায় কোথায়? 4s এ। 4s পূর্ণ করে 3D তে আসে। এখন যখন সে আয়ন হবে তখন সে কিন্তু 3D থেকে ইলেকট্রন ত্যাগ করবে না, ইলেকট্রন ত্যাগ করবে 4s থেকে, কারণ 4s তার সর্ববহিস্থ কক্ষপথ। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। আর এই Fe এর ডায়াগ্রাম বাসার মধ্যে আঁকবা, একে তারপরে হচ্ছে দেখো তোমার যেহেতু ইলেকট্রন তার সর্বশেষ কক্ষপথ থেকে হচ্ছে বাসার মধ্যে গিয়ে এটা আঁকবা ভালো করে, আঁকার পরে তারপরে হচ্ছে আমাকে দেখায়ও, তারপর আমি দেখাই দিব। যখন হচ্ছে তোমার হচ্ছে আয়রনের সর্বশেষ কক্ষপথ হচ্ছে 4s থেকে সে দুটো ইলেকট্রন ত্যাগ করলেই হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে, কারণ তার যোজনী হচ্ছে 2 আয়রনের। এখন তোমাদেরকে হচ্ছে ইলেকট্রনীয় নিয়ম দেখানো লাগবে, তো আশা করি। আচ্ছা, উম্মে সাদিয়া বুঝছো? দেখো ওই যদি ডায়াগ্রাম একে না বুঝো তাহলে হচ্ছে আমাকে মেসেঞ্জারে নক করে আমি বুঝাই দিব না, ওটা এখানকার পড়া না। হ্যাঁ, এগুলো তো তৃতীয় অধ্যায়ের পড়া। আচ্ছা, সাদিয়া লিখছে বুঝছি। এখন আসো হচ্ছে যদি পরীক্ষা আসে যে এভাবে পরীক্ষা আসবে, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখালাম, পরীক্ষা এভাবে আসবে যে আয়রন এবং জিঙ্ক, দেখাও যে আয়রন একটি প্রমাণ করো আয়রন একটি ডি অরবিটাল মৌল, তাহলে তুমি এভাবে লিখে তারপর হচ্ছে সংজ্ঞা লিখবা আগে, তারপরে ইলেকট্রন বিন্যাস করে তারপরে হচ্ছে তুমি দেখাই দিবা। আর যদি আসে জিঙ্ক ডি অরবিটাল মৌল হওয়া সত্ত্বেও তোমার হচ্ছে নয়, অবস্থান্তর মৌল নয়, তাহলে হচ্ছে এই জিঙ্কের এক্সাম্পল দিয়ে দেখাই দিবা। আর যদি পরীক্ষা আসে যে হচ্ছে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, তাহলে তুমি হচ্ছে 2টা এক্সাম্পল দিয়ে হচ্ছে ব্যাখ্যা করে দিবা। আশা করি পরীক্ষায় আসলে পারবা। আচ্ছা, না মৌলেক্সে 4s থেকে দান করলে তো কি হলো? 4s থেকে দান করলে তো 3D তে 6, এই রে কেন এরকম হলো? আচ্ছা, বোর্ডটা মনে হয় ঘোলা হয়ে গেছে, আমি একটু বোর্ডটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আচ্ছা, বোর্ড ব্লার হয়েছে, দেখো আমি ঠিক করে দিচ্ছি। আমিও দেখছি বোর্ড ব্লার হয়েছে।
একটু অপেক্ষা করো, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, লেখা ব্লার ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো, ঠিক হয়ে যাবে। বোর্ড ব্লার আমি ঠিক ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো। আচ্ছা, এই ব্যাপারটা মানে হচ্ছে ডি ব্লক মৌল এবং হচ্ছে সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটালটা অসম্পূর্ণ, এই ব্যাপারটা মানে কি বুঝো নাই? আমার মাথায় আসতেছে না, কি বুঝো নাই? আমাকে একটু কনফার্ম করো যে কোন ব্যাপারটা বুঝো নাই, তাহলে আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি। মৌ, তো কি বুঝো নাই সেটা একটু বলো আমাকে, তাহলে আমি ওই ব্যাপারটা ক্লিয়ার করে দিব। বললাম যে হচ্ছে সম্পূর্ণ এবং অসম্পূর্ণটা তো বুঝছো, তারপরে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন, তোমরা তৃতীয় অধ্যায়ে এগুলা ইলেকট্রন বিন্যাস পড়ছো না? ইলেকট্রন বিন্যাস, এখন ইলেকট্রন বিন্যাসের সমস্যা কেন? আচ্ছা, কি বুঝো না আমাকে একটু কনফার্ম করো যে কোন জিনিসটা বুঝো নাই। কোন জিনিসটা বুঝো না আমাকে একটু কনফার্ম করো। সুস্থিত আয়নিক অবস্থা বুঝো নাই? আচ্ছা মৌ, সুস্থিত আয়নিক অবস্থা হচ্ছে একটা মৌল স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন ত্যাগ করে বা গ্রহণ করে, সেটাকে বলা হয় হচ্ছে সুস্থিত আয়নিক অবস্থা। ইলেকট্রন ত্যাগ করলে সে আয়নে পরিণত হয়, ইলেকট্রন গ্রহণ করলে সে আয়নে পরিণত হয়। তো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কেন করে? স্থিতিশীলতা অর্জন করার জন্য করে। তো আমরা সবাই জানি কোনো মৌলের যোজনী যা, সে সেই সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে। আর যখন কোনো মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে, তখন তাকে আমরা আয়ন বলি। এই আয়নিক অবস্থা, এটাই হচ্ছে সুস্থিত আয়নিক অবস্থা। মানে কোনো মৌল আয়নে পরিণত হলে সেটাকে বলা হয় সুস্থিত আয়নিক অবস্থা, কারণ স্থিতিশীলতা অর্জন করার পরে সে আয়নে পরিণত হয়। তাহলে আয়নিক সুস্থিত আয়নিক অবস্থা মানে হচ্ছে যখন সে ইলেকট্রন কি করে, ত্যাগ বা গ্রহণ করে আয়নে পরিণত হয়, ওই আয়নটাকে বলা হয় সুস্থিত আয়নিক অবস্থা। আয়নিক অবস্থা, সুস্থিত আয়নিক অবস্থা একই জিনিস। আর আরেকটা জিনিস হচ্ছে কি, সম্পূর্ণ এবং ডি অরবিটাল সম্পূর্ণ এবং অসম্পূর্ণ। ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলা হয় সম্পূর্ণ, আর 10টা থেকে কম থাকলে বলা হয় অসম্পূর্ণ। শেষ। আমরা এখানে এক্সাম্পল দিয়ে দেখলাম যে আয়রনের শেষ কক্ষপথে হচ্ছে আয়রনের শক্তিক্রম অনুযায়ী আয়রনের ইলেকট্রন শেষ কক্ষপথ হচ্ছে 4s2, কিন্তু ইলেকট্রন সবার শেষে যায় কোথায়? 3d-তে। সবার শেষে কোথায় যায়? 3d-তে। ওই যে এটা ইলেকট্রন বিন্যাসটা 4s2 আগে হবে, 3d পরে হবে, আমরা সাজিয়ে এভাবে লিখছি। শক্তিক্রম অনুযায়ী ইলেকট্রন 3d-তে আগে যায়, পরে 4s এর মধ্যে আসে। কিন্তু 4s হচ্ছে সর্বশেষ কক্ষপথ। 4s কি? সবার শেষের কক্ষপথ। কারণ দেখো, এই হচ্ছে এই 1s, এটা হচ্ছে প্রথম কক্ষপথ 1s, আর তারপর হচ্ছে 2s 2p দ্বিতীয় কক্ষপথ, 3s 3p তৃতীয় কক্ষপথ। তাহলে 3d কি তৃতীয় কক্ষ? 3d তো 3s 3p 3d এটা হলো তৃতীয় কক্ষপথ, আর 4s হলো চতুর্থ কক্ষপথ। এখন আমরা বলছি যে শক্তিক্রম অনুযায়ী ইলেকট্রন এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এরপরে 3d-তে যাওয়ার কথা, 3d-তে না গিয়ে সে কোথায় চলে যায়? 4s-এ চলে যায়। 4s পূর্ণ করে তারপরে সে 3d-তে আসে। এখন দেখো, সবার শেষে ইলেকট্রন প্রবেশ করছে কোথায়? সবার শেষে প্রবেশ করছে হচ্ছে 3d-তে, কিন্তু সবার শেষের কক্ষপথ কোনটা? 4s। তাহলে সে আয়নিক অবস্থায় আসার সময় কি 3d থেকে ইলেকট্রন ত্যাগ করবে নাকি 4s থেকে ত্যাগ করবে? অবশ্যই 4s থেকে ইলেকট্রন ত্যাগ করবে। 4s থেকে 2 ইলেকট্রন ত্যাগ করলে সে কি হয়ে যায়? Fe2+ আয়নে পরিণত হয়। 4s থেকে
যদি সে দুটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সর্বশেষ কক্ষপথে হচ্ছে তোমার দেখো সর্বশেষ কক্ষপথটা হচ্ছে কত, তোমার হচ্ছে 3 নম্বর কক্ষপথ। এখানে আছে কে, 2টা 6টা আর হচ্ছে আর 6 দিয়ে গুণে 12, তারপর হচ্ছে 2টা। মানে দেখো ইলেকট্রন, আমি বুঝতে যে প্রশ্নটা মোর যে তোমরা মনে করো যে শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূর্ণ হলেই কি সে হচ্ছে অষ্টক পূর্ণ করে, আর অষ্টক পূর্ণ করলেই সে কি হয়ে যায় তোমার হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে। এটা সব ক্ষেত্রে না, এটা হচ্ছে তোমার প্রথম দিকে যে আমরা 20 পর্যন্ত পড়ছি, 20-21 পর্যন্ত পড়ছি, ওই পর্যন্তই হচ্ছে কি অষ্টক, শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ হলেই সে কি তোমার স্থিতিশীলতা অর্জন করে। তোমরা যখন পঞ্চম অধ্যায় পড়বা তখন দেখবা যে মৌলের স্থিতিশীলতা অর্জনের জন্য 2টা নিয়ম আছে, একটা হচ্ছে দ্বিত্ব নিয়ম আর একটা হচ্ছে অষ্টক নিয়ম। দ্বিত্ব নিয়ম হচ্ছে ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকবে, এটা হচ্ছে দ্বিত্ব নিয়ম। আর অষ্টক নিয়ম হচ্ছে 8টা ইলেকট্রন থাকবে, 8টা হলেও সেই স্থিতিশীলতা অর্জন করে, আর ইলেকট্রন জোড়া জোড়া হলেও স্থিতিশীলতা অর্জন করে। তুমি দেখো যদি সে 4s থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সর্বশেষ কক্ষপথ হয় কোনটা, 4s-এর পরে হচ্ছে 3 নম্বর কক্ষপথ। 3 নম্বর কক্ষপথে যখন সে এই 2টি ইলেকট্রন ত্যাগ করে 4 নম্বর কক্ষপথ থেকে, তাহলে 3 নম্বর কক্ষপথে কি আছে দেখো, তোমার হচ্ছে এ হচ্ছে কয়টা, 2টা 6টা, কয়টা হলো 8টা, 8টা 6টা কয়টা হলো তোমার হচ্ছে 14টা। 14টা মানে কি 7 জোড়া ইলেকট্রন হবে, 7 জোড়া ইলেকট্রন হলে সে কিন্তু অষ্টক মানে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করে। যদি 7টা না হয়ে 11টা হইতো বা 9টা হইতো বা 7টা হইতো, 14টা না হয়ে যদি 13টা হইতো বা 11টা হইতো বা 9টা হইতো, তাহলে কিন্তু জোড়া জোড়া ইলেকট্রন হইতো না। ইলেকট্রন কিন্তু তখন কি হইতো তোমার হচ্ছে বিজোড় হইতো, আর বিজোড় হলে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করতো না। পঞ্চম অধ্যায়ে গেলে আমরা এটা পড়বো। ইলেকট্রন 8টা হলেও কিন্তু এটা 8টা, যদি শেষ কক্ষপথে 8টা হয় তাহলে সেটাকে অষ্টক নিয়ম বলে, আর যদি শেষ কক্ষপথে ইলেকট্রন জোড়ায় জোড়ায় হয় তাহলে সেটাকে ডুপ্লেক্স বা দ্বিত্ব নিয়ম বলে। আশা করি ব্যাপারটা বুঝছো, মানে জোড়া জোড়া ইলেকট্রন থাকবে। আচ্ছা, জবা লিখছে হচ্ছে 4s কে কেন আগে দেয় 3d কে আগে না দিয়ে। শুনো, পরমাণুর মধ্যে কক্ষপথগুলো এভাবেই থাকে। তোমার শক্তির ক্রম, আমরা শক্তির ক্রম পড়ছি না তা 3 নম্বর অধ্যায়ে, তাহলে 3 নম্বর অধ্যায়ে তুমি কি পড়ছো? 3 নম্বর অধ্যায়ে আমরা বলছি যে আউবাউ নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো হচ্ছে শক্তির ক্রম অনুযায়ী আগে ইয়েতে প্রবেশ করে, অরবিটালে প্রবেশ করে। তো 4s হচ্ছে 3dর শক্তি, 3ডির চেয়ে 4s-এর শক্তি বেশি, এই জন্য হচ্ছে ইলেকট্রন 3d-কে বাদ দিয়ে আগে 4s-এ যায়, 4s-এর পরে আসে কোথায় 3d-তে। ওই যে মান কোনটার শক্তি কত মান বের করে করে দেখাইছিলাম না, ওইটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের জিনিস। ওইটা যদি তৃতীয় অধ্যায়টা বাসায় গিয়ে আজকে আবার রিভিশন করবা ইলেকট্রন বিন্যাসের বিষয়টা, তখন আবার এটা ক্লিয়ার হয়ে যাবা। শক্তিক্রম যেটা পড়াইছিলাম ওটা আবার আজকে গিয়ে রিভিশন করবা। তোমরা আগের পড়াগুলো ভুলে গেছো, ওই জন্য এখন বুঝতেছো না। তো এই ব্যাপারটা আসলে এখন ক্লিয়ার হয়েছে যে হচ্ছে 8টা হলো স্থিতিশীলতা অর্জন করে, আবার হচ্ছে তোমার হচ্ছে জোড়া জোড়ায় হলো ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথে জোড়া জোড়ায় হলেও কিন্তু সে স্থিতিশীলতা অর্জন করে। পঞ্চম অধ্যায়ে গেলে 2টা নিয়ম আছে, ডুপ্লেক্স নিয়ম আর অক্টেভ নিয়ম। ডুপ্লেক্স নিয়ম আর অক্টেভ নিয়ম হচ্ছে কি পরমাণুর স্থিতিশীলতা অর্জনের নিয়ম। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, হ্যাঁ জবাব বুঝছি না, মো বলছে এখন বুঝছি। উম্মে সাদিয়া কি বললো, আয়রন 2+ কিভাবে সুস্থিত হয়? এখানে 3d6 তো সম্পূর্ণ না। আচ্ছা হ্যাঁ, তোমার যে কোশ্চেনটা তুমি করছো 3d6 সম্পূর্ণ না, সে কিন্তু মোটামুটি 2টি ইলেকট্রন ত্যাগ করলে তোমার হচ্ছে জোড়া জোড়া ইলেকট্রন জোড়ায় জোড়ায় সে হচ্ছে। আর ইয়ার যে কোশ্চেনটা সেটা হচ্ছে উম্মে সাদিয়ার কোশ্চেনটা ঠিক আছে, যুক্তিযুক্ত কোশ্চেন, যে তার তো 3d6টা অর্ধপূর্ণও না আবার সম্পূর্ণও না, তাহলে সে কিভাবে তোমার হচ্ছে সুস্থিত হলো? সে এখানে হচ্ছে ডুপ্লেক্স নিয়ম অনুযায়ী সুস্থিত। এই কারণে তার 2+। আমরা কিন্তু জানি যে হচ্ছে আয়রনের 2টা যোজনী আছে, একটা হচ্ছে Fe2+, আবার একটা হচ্ছে Fe
3+। যখন সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন সে কিন্তু Fe2+ পরিণত হবে, এটা কিন্তু সুস্থিত। কিন্তু যদি পরিবেশ এবং তাপমাত্রা আরেকটু পরিবর্তন হয় তাহলে কিন্তু সে এই যে অর্ধপূর্ণ হওয়ার জন্য এখানে আরেকটা ইলেকট্রন বাকি আছে, ওই একটা ইলেকট্রনকে সে ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে D5 হয়ে যাবে। D5 হয়ে গেলে তখন সে Fe3+ হয়ে যায়। এটা আমি একটু পরে দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রথমত স্বাভাবিক অবস্থায় সে অর্ধপূর্ণ হয় না, ওই দুইটা ছেড়ে দিলেই সে কিন্তু সুস্থিত হয়ে যায় এখানে। আর যখন তার তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দেওয়া, যদি এই Fe2+ মধ্যে তাপমাত্রা আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে এখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাহলে টোটাল সে 3টে ইলেকট্রন ত্যাগ করে Fe3+ আয়নে পরিণত হয়। এই জন্য আয়রন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। আয়রনের দুইটা যোজনী, একটা হচ্ছে Fe2+, একটা হচ্ছে Fe3+। Fe2+ সুস্থিত, স্বাভাবিক পরিবেশে সুস্থিত, কিন্তু যদি হচ্ছে পরিবেশে একটু উত্তপ্ত হয়ে যায় তাহলে কিন্তু Fe3+ হয়ে যায়। আর Fe3+টা কিন্তু অধিক সুস্থিত, Fe2+ হচ্ছে Fe3+টা অধিক সুস্থিত, কারণ এখানে তার তোমার হচ্ছে শেষ কক্ষপথ হচ্ছে ডুপ্লেক্স নিয়ম অনুযায়ী জোড়া জোড়ায় আছে, আবার হচ্ছে তোমার সে ওই কারণে হচ্ছে Fe2+ সুস্থিত। আর যখন সে এখানে অর্ধপূর্ণ, সম্পূর্ণ নয়, কি পূর্ণ? অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ না, সম্পূর্ণ না, একটা ইলেকট্রন ত্যাগ করলে সে D5 হবে, D5 হয়ে গেলে কিন্তু সে Fe3+ হয়, ঠিক আছে? তো দ্বিত্ব নিয়মের কারণে এটা হচ্ছে সুস্থিত। আর যদি আরও একটা ইলেকট্রন ছাড়ে, এটা কিন্তু স্বাভাবিক পরিবেশে কিন্তু এটা হয় না, তাপমাত্রা অধিক বৃদ্ধি করলে, এটার মধ্যে তাপমাত্রা অধিক বৃদ্ধি করলে তখন সে এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে হচ্ছে Fe3+ পরিণত হয়, ওই যে অর্ধপূর্ণ হওয়ার জন্য, D5 হওয়ার জন্য। ঠিক আছে, আশা করি সাদিয়া বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, সাদিয়া বুঝছে, তানজিলা, নাবিলা বুঝছে। আচ্ছা, মো অনেক কষ্টে বুঝছে, বাসায় একটু পড়াশোনা করলে বুঝবা, সমস্যা না। এটা হচ্ছে একটু জটিল টপিক, এটা একটু বুঝতে কষ্ট হবেই, স্বাভাবিক। এখান থেকে এই যে কোশ্চেনটা দেখাচ্ছি পরীক্ষা আসলে এই কোশ্চেনটাই আসবে, অন্য কিছু আসবে না। আর অন্য কিছু আসলে তোমরা পারবা একটু প্র্যাকটিস করলে। ওকে, আমরা দেখো আরেকটু ক্লিয়ার হবো, আমি আরেকটু পড়াই দিই, আরেকটু ক্লিয়ার হবা। তো দেখো আমি এখান থেকে বলছি যে কীরকম কোশ্চেন আসবে। অবস্থান্তর মৌল কাকে বলেন, তারপরে হচ্ছে অবস্থান্তর মৌলের দুইটা বৈশিষ্ট্য, ডি ব্লক মৌল হবে আর হচ্ছে ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ হবে। আর যদি আসে যে আয়রন একটা অবস্থান্তর মৌল ব্যাখ্যা করো তাহলে আমরা ইলেকট্রন দিয়ে ব্যাখ্যা করব, ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করব। আর যদি আসে জিঙ্ক শুধুমাত্র ডি ব্লক মৌল কিন্তু অবস্থান্তর মৌল নয়, তাহলে আমরা এটা দিয়ে ব্যাখ্যা করব, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করব। আর যদি পরীক্ষা আসে যে প্রমাণ করো যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, তাহলে আমরা দুইটা এক্সাম্পল দিয়ে কি করব, হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করব। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও। হ্যাঁ, আমরা আরেকটা টপিকে চলে যাব। ওকে, তাহলে এটা আমি মুছে দিলাম। তারপর আরেকটা কোশ্চেন পরীক্ষা আসে যে তোমার হচ্ছে অবস্থান্তর মৌলগুলো, কিন্তু অধিকাংশ অবস্থান্তর মৌল তোমার হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেখায়। অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন? দেখো, আমরা প্রশ্নটা হচ্ছে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন। এখন পরিবর্তনশীল যোজনী জিনিসটা কি? যদি কোনো মৌল একাধিক যোজনী প্রদর্শন করে, দুইটা বা তিনটা যোজনী প্রদর্শন করে, তাহলে তাকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। যেমন আমরা একটু আগে দেখলাম আয়রনের যোজনী দুইটা, 2 এবং 3, আবার প্লাম্বামের যোজনী হচ্ছে দুইটা, 2 এবং 4। এরকম যে মৌলগুলো একাধিক যোজনী প্রদর্শন করে সেটাকে বলা হয় কি, পরিবর্তনশীল যোজনী। তো পরীক্ষা যদি তোমাদের হচ্ছে এগুলো এত বেশি ক্রিটিক্যাল আসবে না, মানে হচ্ছে যেটা দেখাচ্ছে আসলে এটাই আসবে, এর বাইরে কিছু আসবে না।
প্রশ্নের পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন। তাহলে যদি আমরা এই প্রশ্নটা আসে পরীক্ষা, আমরা এভাবে অ্যান্সারটা লিখবো, একটা এক্সাম্পল দিয়ে লিখবো। সব এক্সাম্পল দিয়ে তুমি করতে পারবে ইলেকট্রন বিন্যাস থেকে। আমরা লিখবো যে আয়রনের, যেটা আয়রনটা আমরা বুঝি, আয়রনটা দিয়ে আমরা করি যে আয়রন 26, এটা একটা অবস্থান্তর মৌল। এই মৌলটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6, তারপর হচ্ছে 3s2 3p6, তারপর হচ্ছে 3d6 4s2 26। আচ্ছা, এটা হচ্ছে আয়রন ইলেকট্রন বিন্যাস। এখন দেখো আয়রন হচ্ছে, আমরা বললাম যে সে যদি আয়রনকে তুমি কি করো, স্বাভাবিক পরিবেশে হচ্ছে রাখো, বিক্রিয়া করতে দাও, স্বাভাবিক পরিবেশে বিক্রিয়া করতে দাও, মানে স্বাভাবিক তাপমাত্রায় বিক্রিয়া করতে দাও কোনো মৌলের সাথে, তখন সে কি করবে, তার শেষ কক্ষপথের এই দুটি ইলেকট্রনকে ত্যাগ করবে। এই দুটি ইলেকট্রনকে সে কি করবে, ছেড়ে দিবে, ত্যাগ করবে। ত্যাগ করলে সে হয়ে যাবে Fe2+। তো Fe2+ হলে তার ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 আর 4s হয়ে গেল কত, 0। এটা হচ্ছে তার একটা যোজনী। তাহলে এখানে তার যোজনী কত, এখানে তার যোজনী হচ্ছে কত, 2। এখানে তার যোজনী হচ্ছে কত, যোজনী 2। আচ্ছা, আবার এখন দেখো যদি আমরা তাপমাত্রা আরও বাড়িয়ে দেই, এই Fe2+ আয়নের মধ্যে আরও বেশি তাপমাত্রা দেই, তাহলে এবার তোমার হচ্ছে কি হবে, ডি অরবিটালের মধ্যে কি আছে, 6টা ইলেকট্রন আছে। তো আমরা জানি যে হচ্ছে ডি অরবিটাল যদি 10টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে, তাহলে সে সম্পূর্ণ, তাহলে সে হচ্ছে তোমার অধিক স্থিতিশীল। আর যদি তার মধ্যে হচ্ছে 5টা ইলেকট্রন থাকে, মানে অর্ধপূর্ণ হয়, তাহলে সে অধিক স্থিতিশীল। আর আমরা জানি যে যদি ইলেকট্রন 6টা হয়, তাহলে সে একটাই, মানে হচ্ছে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে সে কি হবে, 5টায় পরিণত হবে, অর্থাৎ অর্ধপূর্ণ হবে। তো এটা স্বাভাবিকভাবে অর্ধপূর্ণ হয় না। যদি তার মধ্যে এখানে তো 6টা ইলেকট্রন আছে, সে আরও একটা ইলেকট্রন ত্যাগ করবে। কখন ত্যাগ করবে, যখন তাকে তাপমাত্রা, মানে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়, তখন সে আরও বেশি উত্তেজিত হয়। আর উত্তেজিত হয়ে সে কী করে, আর এখান থেকে একটা ইলেকট্রন ছেড়ে দেয়। আর একটার বেশি ছাড়বে না, কারণ একটার বেশি ছাড়লে 4টা হয়ে যাবে, 4টা বা 3টা হলে কিন্তু সে অধিক স্থিতিশীল নয়। একটা ছেড়ে দিলে সে 5টা হয়ে যায় ইলেকট্রন, 5টা হলে সে অধিক স্থিতিশীল হয়ে যায়, আর তাপমাত্রা দিলেও সে ইলেকট্রন ছাড়ে না। এই জন্য আমরা বলবো যে যখন হচ্ছে Fe, যখন সে আরও একটা ইলেকট্রন ছাড়বে এখান থেকে, তখন সে হয়ে যাবে কি Fe3+। আর Fe3+ হলে ইলেকট্রন বিন্যাসটা এরকম হয় 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s0। দেখো এখন হচ্ছে এটা হচ্ছে তার এই অবস্থায়। এখন তার যোজনী কত, এখন তার যোজনী হচ্ছে 3। এই কারণে হচ্ছে আয়রন কি করে, পরিবর্তনশীল যোজনী দেখায়। তো যদি পরীক্ষা আসে যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, তোমরা এই এক্সাম্পলটা দিয়ে হচ্ছে এই প্রশ্নটা ব্যাখ্যা করে দিবা। আরও এরকম অনেক অবস্থান্তর মৌল আছে, প্লাম্বাম আর স্টেনাম, ওরা সবাই এইসব কারণে কি করে, তোমার হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তো ওগুলো তোমাদের এতগুলো নাই 9, 10, ওগুলো ইন্টারে গেলে পাবা। ঠিক আছে, আমরা এই একটা এক্সাম্পলই শিখবো। পরীক্ষায় নাম ধরে কোনো মৌল আসবে না যে এটা কেন পরিবর্তনশীল যোজনী দেখায়, ওটা কেন পরিবর্তনশীল যোজনী দেখায়। তোমার পরীক্ষায় এরকমভাবে প্রশ্ন আসবে যে অবস্থান্তর মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে কেন, আসলে তুমি এভাবে এই এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করে দিবা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো।
আচ্ছা, আরেকটা কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আমি ডি ব্লক মৌলটা মুছে দিচ্ছি, সরি অবস্থান্তর মৌলটা মুছে দিচ্ছি। আমাদের একটা কোশ্চেন আছে যে অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য আছে, অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য আছে, অবস্থান্তর মৌলসমূহ রঙিন হয়। তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন? আমরা সবাই জানি অবস্থান্তর মৌলসমূহ কি করে রঙিন যৌগ গঠন করে, এটা হচ্ছে অবস্থান্তর মৌলের একটা বৈশিষ্ট্য। তো অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কারণ এটা একটা ইলেকট্রনীয় মানে মতামত আছে যে দেখো আমরা আয়রন থেকে দেখি, আয়রনের এক্সাম্পলটা দিয়ে দেখবো যদি এরকম কোশ্চেন আসে তুমি এই এক্সাম্পলটা দিয়ে করে দিবা যে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4 যদি আয়রন 3+ হয়, দেখো আয়রন 3+ হলে আয়রন 3+-এর উপরে আয়রনের কোনো যোজনই নেই। যদি আয়রন 3+ হয় তাহলে আমরা এই ডি অরবিটালটা যদি আমরা আঁকি, আয়রনের শেষ কক্ষপথ হচ্ছে ডি অরবিটাল, মানে আগে তুমি এই ইলেকট্রন মানে Fe3+ যেই ইয়াটা আছে এটা দিয়ে দিলাম মনে করো আমরা, হ্যাঁ এই ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দিলাম, তারপরে যদি এখানে 3, তো এই অবস্থায় ডি অরবিটালটা কেমন হয় দেখো। আমরা জানি যে ডি অরবিটালটার মধ্যে হচ্ছে মানে কয়টা ঘর আছে, ডি অরবিটালের মধ্যে ঘর আছে 5টা। এটা যদিও তোমাদের এখন আমরা পড়াই না, স্পিন, এটা হচ্ছে ইলেকট্রনের স্পিন বলা হয়। ডি অরবিটালের ঘর আছে কয়টা? 5টা। দেখো ডি অরবিটালটা কিন্তু দেখতে অনেকটা এরকম, এই হচ্ছে ডি অরবিটালটার আকৃতি। তো ডি অরবিটালের মধ্যে ডি অরবিটালের ভিতরে এরকম তোমার হচ্ছে ঘর থাকে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো তো ডি অরবিটালের মধ্যে ইলেকট্রনগুলো এভাবে থাকে, একটা থাকে এই দিকমুখী করে আর একটা থাকে হচ্ছে এই দিকমুখী করে, এই দিকমুখী করে একটা ইলেকট্রন থাকে আর এরকম দিকমুখী করে একটা ইলেকট্রন থাকে। এই একটা ইলেকট্রনের দিক হচ্ছে মানে কম্পনের দিকে এইদিকে, একটা ইলেকট্রনের কম্পনের দিক হচ্ছে নিচের দিকে, এরকম করে একটা এরকম করে একটা। এটা হচ্ছে ডি অরবিটালের চিত্র। তাহলে ইলেকট্রন আছে কয়টা? এই ঘর হচ্ছে মোট 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 6টা ঘরে গেছে হচ্ছে, ঘর হবে 5টা। তাহলে 5টা ঘরের মধ্যে মোট ইলেকট্রন কয়টা আছে? 10টা আছে। জোড়া ইলেকট্রনগুলো জোড়া জোড়া অবস্থান করতেছে, দেখছো জোড়া জোড়া অবস্থান করতেছে। তো এইখানে দেখো এখানে কিন্তু সে অলরেডি মানে হচ্ছে সরি 1 মিনিট, এখানে অলরেডি ডি অরবিটালের মধ্যে 5টা আছে। তো এই ডি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে কয়টা? দেখো যেহেতু ডি অরবিটালের পর আর ইলেকট্রন নেই, দেখো এই ঘরেরও কোনো ইলেকট্রন নেই, তার এই ঘরেও কোনো ইলেকট্রন নেই, 2টা ঘর একবারে ফাঁকা, আর এই ঘরে একটা আছে আর একটা নেই। এই মৌলের ডি অরবিটালটার চিত্র হচ্ছে এরকম, ইলেকট্রনগুলো কি আছে? জোড়ায় জোড়ায় আছে, 5টা ইলেকট্রন আছে। তো এই ঘরে 2টা আছে, এই ঘরে জোড়ায় আছে, আর এই ঘরে একটা নেই, মিসিং। তাহলে এখানে একটা ইলেকট্রন নেই আর এখানে 2টা ইলেকট্রন নেই, এখানে 2টা ইলেকট্রন নেই। এখন দেখো এই ঘরগুলো একবারে ফাঁকা হয়ে গেছে না? তো যখন আমরা এই মৌলগুলোকে মানে আয়রনকে বা কোনো অবস্থান্তর মৌলকে আমরা কি করব? দেখো ডি অরবিটালগুলো অসম্পূর্ণভাবে প্রত্যেক হচ্ছে অবস্থান্তর মৌল যখন হচ্ছে বিক্রিয়া করাবো, যখন সে আয়নে পরিণত হবে, বিক্রিয়া করতে গিয়ে ইলেকট্রন আদান প্রদান করবে, তখন তার ডি অরবিটালটা এরকম অসম্পূর্ণ হবে। আর অসম্পূর্ণ হলে ডি অরবিটালের কিছু ঘর এরকম ফাঁকা থাকে। ফাঁকা থাকলে তখন কি হয়? তখন হচ্ছে বিক্রিয়ার সময় যখন আমরা তাপমাত্রা দিই, তখন এই ঘরগুলো থেকে কিছু ইলেকট্রন
এই ঘরগুলোতে চলে আসে। মনে করি এখান থেকে একটা ইলেকট্রন এই ঘরে চলে আসলো, আবার এইখান থেকে একটা ইলেকট্রন এই ঘরে চলে আসলো, আবার এইখান থেকেও একটা ইলেকট্রন এই ঘরে চলে আসতে পারে। এরকম করে ইলেকট্রনগুলোর স্থান পরিবর্তন হয়। তো ইলেকট্রনগুলো যে স্থান পরিবর্তন করতেছে, স্থান পরিবর্তন করতে সময় ইলেকট্রন কি করে, শক্তি, এটা আমরা সবাই জানি যে ইলেকট্রনগুলো যখন হচ্ছে স্থান পরিবর্তন করে তখন তাদের শক্তি শোষিত হয় বা বর্জিত হয়। তো ইলেকট্রন শোষণ বা বিকিরণের ফলে সে কি করে, এক ধরনের আলোক রশ্মি নিঃসৃত করে। ওই আলোক রশ্মিটাকে বলা হয় কি তোমার হচ্ছে বর্ণালী। মানে হচ্ছে এরকম বর্ণালী সৃষ্টি হয় পরমাণুর ভিতরে। আর পরমাণুর ভিতরে মৌল বর্ণালী সৃষ্টি হলে কি হয় তোমার হচ্ছে ওই পদার্থগুলো কি হয়ে যায়, রঙিন হয়ে যায়। ওই যে যৌগটা তৈরি হয় ওই যৌগটা তখন রঙিন দেখায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো যে যদি এরকম কোশ্চেন আসে অবস্থান্তর মৌল রঙিন হয় কেন, আমরা বলবো যে একটা এক্সাম্পল দিয়ে বলবো, বা হচ্ছে এক্সাম্পল দিয়ে বলতে পারি, অথবা এভাবে বলতে পারি যে ডি অরবিটালের এক্সাম্পল দিয়ে বুঝাইছি তোমাদেরকে আমি, যে এভাবে বলবা যে অবস্থান্তর মৌলের সর্বশেষ কক্ষপথের অবস্থান্তর আগে অবস্থান্তর মৌল কি সেটা আমরা বলবো, তারপর বলবো যে অবস্থান্তর মৌলগুলোর সুস্থিত আয়নিক অবস্থায় ডি অরবিটাল তোমার হচ্ছে ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকে। আর ইলেকট্রনীয়ভাবে অসম্পূর্ণ থাকার কারণে ডি অরবিটালের কিছু ঘর কি থাকে, ফাঁকা থাকে। ওই ফাঁকা ঘরগুলোর মধ্যে কি হয়, ইলেকট্রনের স্থানান্তর ঘটে। ঠিক আছে, এই ইলেকট্রনের স্থানান্তর ঘটার কারণে প্রতিনিয়ত ইলেকট্রনের কি হয়, যেটা যৌগ তৈরি করার পরে এটা আয়নিক অবস্থায় থাকে, তখন ওই ফাঁকা ঘরগুলোর মধ্যে কি হয়, ইলেকট্রন আর বাড়েও না কমেও না, জাস্ট এই একই ডি অরবিটালের মধ্যেই থাকবে, কিন্তু ইলেকট্রনগুলো কি হবে, এদের মধ্যে স্থান পরিবর্তন করবে। স্থান পরিবর্তন করার কারণে এখানে কি হয় তোমার হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। আর শক্তি শোষণ বা বিকিরণ ঘটার কারণে কি হয়, এখানে বর্ণালী তৈরি হয়। আর বর্ণালী তৈরি হওয়ার কারণে কি হয়, এই অবস্থান্তর মৌলগুলো দ্বারা গঠিত যৌগগুলো কি হয়, রঙিন দেখায়। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারছো। আচ্ছা, যদি পরীক্ষা আসে যে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন, আশা করি সবাই লিখতে পারবা। আমি জাস্ট এখানে আয়রনের এক্সাম্পল দিয়ে বুঝাইছি, জাস্ট ব্যাপারটা কিন্তু যেভাবে বলছি ওইভাবেই লিখবা পরীক্ষায়। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করো বুঝছো কি না। ওকে, উম্মে সাদিয়া বলছে বুঝছি, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, আমরা চলে যাবো এখন হচ্ছে আমাদের পরের টপিকে। আচ্ছা, রিদিকা বুঝছে। আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে আমাদের পরের টপিকটা। আমাদের পরের টপিকটা আছে হচ্ছে, আমরা একটু বই দেখি আর কি টপিক আছে। আচ্ছা, আমাদের পরের টপিকটা আছে হচ্ছে পর্যায় সারণীর সুবিধা। পর্যায় সারণীর সুবিধা এটা ইজি আছে, সবাই পারবা। বইয়ের মধ্যে লেখা আছে যে রসায়ন পাঠ সহজ করে, যে রসায়ন আমরা পর্যায় সারণী আবিষ্কার না হলে রসায়ন পাঠটা এত সহজে করতে পারতাম না। যেমন হচ্ছে এক একটা মৌলের তোমার হচ্ছে অনেক ধরনের 4-5 ধরনের বা 10-12 ধরনের ধর্ম থাকতে পারে। তাহলে সবগুলা 118টা মৌলের হচ্ছে অনেক হিউজ পরিমাণ ধর্ম হবে। এতগুলো ধর্ম আমরা আলাদা আলাদা করে মনে রাখা সহজ ছিল না। পর্যায় সারণী আসার কারণে যেহেতু একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে রাখা হয়েছে, এই জন্য আমরা ওই গ্রুপের একটা মৌল জানলে ওই গ্রুপের সব মৌলের ধর্ম সম্পর্কে জানা হয়ে যায়। আলাদা আলাদা করে ধর্মগুলোকে আমাদের শিখতে হয় না, এই জন্য আমাদের রসায়ন পাঠটা সহজ হয়ে গেছে। এটা সবাই পারবে, এটা ইজি আছে। নতুন মৌলের আবিষ্কার তোমার হচ্ছে
পর্দা সারণীর কারণে আমাদের অনেকগুলো নতুন মৌল আবিষ্কার হয়েছে। যেমন আমরা জানি যে মেন্ডেলিভের পর্দা সারণীতে 63টি কী ছিল, মৌল ছিল। তখন হচ্ছে পর্দা সারণীর অনেকগুলো ঘর ফাঁকা ছিল পারমাণবিক সংখ্যা অনুযায়ী। তো ওই ফাঁকা ঘরের মৌলগুলো সম্পর্কে আগেই হচ্ছে মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করছিল যে হচ্ছে এই ঘরগুলোতে এরকম কিছু মৌল আসবে, এই মৌলগুলোর ধর্ম এরকম হবে, এদের পারমাণবিক সংখ্যা এরকম হবে। ঠিক পরবর্তীতে ওই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, ওই ধর্ম বিশিষ্ট মৌলই আবিষ্কার হয়েছে ওই ঘরগুলোতে। তাহলে মেন্ডেলিভ পর্দা সারণী করার কারণে সে কী করতে পারছে, ভবিষ্যতের মৌলগুলো সম্পর্কে সে মানে ধারণা করতে পারছে। তারপর আসা হচ্ছে গবেষণা ক্ষেত্রে সহজ করে। এই যে পর্দা সারণীতে আমরা গবেষণা করতে গেলে বিভিন্ন মৌলের বিক্রিয়া করে বিভিন্ন যৌগ তৈরি করতে হয়। সেক্ষেত্রে বিক্রিয়া বা হচ্ছে যৌগ করতে গেলে, গবেষণাগারে কাজ করতে গেলে মৌলগুলোর ধর্ম সম্পর্কে হচ্ছে জেনে তারপরে কাজ করতে হয়। তো পর্দা সারণীর কারণে আমরা সহজেই কী করতে পারি, মৌলগুলোর ধর্ম সম্পর্কে জানতে পারি এবং গবেষণা কাজে এটা আমাদের গবেষণা কাজটাকে কী করে, সহজ করে দেয়। এখানে 3টা পয়েন্ট আছে পর্দা সারণীর সুবিধা, এগুলো সবাই ওখান থেকে বই থেকে পড়ে নেবে, এটা সোজা আছে, ইজি জিনিস। আচ্ছা, আমরা এখন চলে যাই হচ্ছে পর্দা সারণীর একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া। এটা ইম্পর্টেন্ট যে একই গ্রুপের মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়াগুলো কিভাবে হবে। আমরা একটু এই জিনিসটা আসি। আচ্ছা, আজকে কি মানে বিভিন্ন গ্রুপের মৌলের বিক্রিয়াগুলোকে আজকে ধরবো নাকি হচ্ছে শেষ করে দেবো, আমাকে একটু কমেন্ট করে জানাও। কারণ হচ্ছে যদি আরেকটা ক্লাস নেই এই চ্যাপ্টারে, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে, মানে ভালোভাবে শেষ হবে আরেকটা ক্লাস নিলে। আর আজকে হয়তো যদি বিক্রিয়া ধরি তাহলে হচ্ছে সবগুলো শেষ করতে পারবো না, কয়েকটা শেষ করতে পারবো। আর যদি তোমরা বলো তাহলে আমি হচ্ছে এখনই হচ্ছে বিভিন্ন গ্রুপের বিক্রিয়া পড়াবো। আর যদি বলো যে না আজকে থাক, তাহলে ছুটি দিয়ে দেবো। আমাকে একটু কনফার্ম করে জানাও, কমেন্ট করে জানাও যে আমরা কি আজকে আর পড়াবো কি না। ঠিক আছে, যদি বলো যে হ্যাঁ সময় আছে, তাহলে আমি আজকে হচ্ছে বিভিন্ন গ্রুপের বিক্রিয়া পড়ানো শুরু করে দেব। আমাকে একটু কনফার্ম করে জানাও, এখনই কমেন্ট করে জানাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মো বললো যে আজকের মতো মাফ করেন। ঠিক আছে, আজকে আর না, আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমাদের এই চ্যাপ্টারে আর একটা ক্লাস করব, নেক্সট ক্লাসটা সবাই করবা, কারণ নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন গ্রুপের বিক্রিয়া পড়ব। ঠিক আছে, বিভিন্নগুলো আমাদের হচ্ছে পর্দা সারণীর প্রত্যেকটা গ্রুপের মৌলগুলো, একই গ্রুপের সকল মৌল একই রকমের বিক্রিয়া দেয়। এটা মানে হচ্ছে গ্রুপ 1, 2, 3, তারপর 14, 15, 16, 17 যে গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপের সবগুলো মৌল একই রকম বিক্রিয়া দিবে। এই বিক্রিয়াগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ব। আর কিছু পরীক্ষা আছে, এগুলো দেখাই দিব, তাহলে এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।